আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ শিরোনামে। পাকিস্তানের যে পরমাণু অস্ত্র ঘুরিয়ে দিতে পারে যুদ্ধের মোড়। মসজিদ আমাদের ক্যান্টনমেন্ট, মুসল্লিরা আমাদের সৈনিক, বললেন এরদোগান। বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। বিশ্বের পরিচিত 9টি পরমাণু শক্তিধর দেশগুলোর একটি হলো পাকিস্তান। ইরান, চীন, ভারত ও আফগানিস্তানের মধ্য থেকে চিরে চ্যাপ্টা হওয়া পাকিস্তান নানা ধরনের নিরাপত্তা ইস্যু নিয়ে জটিল এক অঞ্চলে বাস করে। দেশটির পরমাণু অস্ত্র ভাণ্ডার ও মতবাদ অব্যাহতভাবে অনুমিত হুমকিগুলোর সাথে তাল মিলিয়ে বিবর্তিত হয়েছে। কয়েক দশক ধরে পরমাণু অস্ত্রধারী দেশ পাকিস্তান এখন তার নিজের মতো করে পরমাণু ত্রয়ী নির্মাণের মাধ্যমে তার পরমাণু অস্ত্র ভাণ্ডারকে আরও ক্ষিপ্র ও বিপর্যয়কর পাল্টা হামলার জন্য সক্ষম করার চেষ্টা করছে। ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতার প্রথম দিনগুলোর তথা 1950-এর দশকে পাকিস্তানে পরমাণু কর্মসূচির সূচনা ঘটে। জুলফিকার আলী ভুট্টোর একটি উক্তি বিখ্যাত হয়ে আছে, ভারত যদি বোমা বানায় তবে আমরা ঘাস পাতা খেয়ে থাকবো, এমনকি ক্ষুধার্ত থাকবো, কিন্তু তবুও আমরা আমাদের নিজেদের বোমা বানাবো। ভারতের কাছে 1971 সালের পর কর্মসূচিটি আরও বেশি অগ্রাধিকার পায়। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, ভূখণ্ড হারানো অপমান ভারতের পরমাণু বোমা তৈরির চেষ্টার চেয়েও বেশি তৈরি করে। পাকিস্তানি পরমাণু কর্মসূচিকে আরও ত্বরান্বিত করে। ভারত 1974 সালের মে মাসে স্মাইলিং বুদ্ধা কোড নামে তার প্রথম বোমা পরীক্ষা করে। এর মাধ্যমে দেশটি উপমহাদেশকে পরমাণু যুগের পথে নিয়ে যায়। পাকিস্তান পরমাণু অস্ত্রের প্রয়োজনীয় জ্বালানি হিসেবে সমৃদ্ধ ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম সংগ্রহ করার প্রক্রিয়া শুরু করে। এই কাজে দেশটি বিশেষভাবে সহায়তা লাভ করে পাশ্চাত্যে কর্মরত মেটালুলজিস্ট A.K. খান। তিনি 1975 সালে দেশে ফেরেন। তিনি সেন্ট্রিফিউজ ডিজাইন ও সমৃদ্ধিকরণ প্রক্রিয়ায় কয়েকটি দেশের সাথে বাণিজ্যিকভাবে যোগাযোগ শুরু করেন। ইউরোপিয়ান দেশগুলো পাকিস্তানের কর্মসূচিকে সমর্থন করে এই ধারণায় যে পাকিস্তানের কর্মসূচিটি বেসামরিক প্রয়োজন পূরণের জন্য, কিন্তু অল্প সময়ের মধ্যেই পাকিস্তানের আসল উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়। এরপর পাশ্চাত্যের দেশগুলো সরে যায়, তবে পাকিস্তানের গোপন কর্মসূচি অব্যাহত থাকে। পাকিস্তান তার প্রথম পরমাণু বোমাটি কবে সম্পন্ন করেছিল তা অস্পষ্ট। জুলফিকার আলী ভুট্টোর মেয়ে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো দাবি করেন, তার বাবা তাকে বলেছিলেন যে প্রথম বোমাটি তৈরি করা হয়েছিল 1977 সালে। তবে পাকিস্তান পরমাণু জ্বালানি কমিশনের একজন সদস্য বলেছেন তা হয়েছিল 1978 সালে, আর সত্যিকার পরীক্ষা স্থগিত রেখে কোল্ড টেস্ট করা হয় 1983 সালে। বেনজির ভুট্টো দাবি করেছেন পাকিস্তানের বোমাগুলোকে 1998 সালের আগ পর্যন্ত সংযোজনহীন অবস্থায় ছিল। ওই বছরই ভারত 3 দিনের ব্যবধানে 6টি বোমা পরীক্ষা করে। 3 সপ্তাহ পর পাকিস্তান একই ধরনের দ্রুত পরীক্ষার পথ বেছে নেয়। তারা একদিনে 5টি বোমা পরীক্ষা করে। ষষ্ঠ বোমাটি পরীক্ষা করে 3 দিন পর। প্রথম বোমাটি ছিল আনুমানিক 25 থেকে 30 কিলোটনের, দ্বিতীয়টি ছিল 12 কিলোটনের। পাকিস্তানের মতো উত্তর কোরিয়ায় ইউরেনিয়াম ভিত্তিক বোমা তৈরির কাজ করছিল। A.Q. খানের মাধ্যমে পাকিস্তান যোগাযোগ করেছিল উত্তর কোরিয়ার সাথে। অনেকে মনে করে পাকিস্তান যে ষষ্ঠ বোমাটি বিস্ফোরণ ঘটিয়েছিল তা ছিল উত্তর কোরিয়ার বোমা। বিশেষজ্ঞরা মনে করেন, প্রয়োজনের আলোকে পাকিস্তানের পরমাণু মজুদ ধীরে ধীরে বাড়ছে। 1998 সালে পাকিস্তানের কাছে ছিল 5 থেকে 25টি বোমা। বর্তমানে পাকিস্তানের কাছে আছে 110 থেকে 130টি বোমা। 2015 সালে কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড স্টিমসন সেন্টারে জানায়, পাকিস্তানের বর্তমান বছরে 25টি বোমা বানানোর সামর্থ্য রয়েছে। দেশটি অল্প সময়ের মধ্যে তৃতীয় বৃহত্তম পরমাণু অস্ত্রধারী দেশে পরিণত হতে পারে। তবে অনেকে মনে করেন, পাকিস্তান অদূর ভবিষ্যতে আরও 40 থেকে 50টি পরমাণু বোমা তৈরি করতে পারে। পাকিস্তানে পরমাণু অস্ত্রগুলো সামরিক বাহিনীর স্ট্র্যাটেজিক প্ল্যান্স ডিভিশনের নিয়ন্ত্রণে থাকে। উত্তর পশ্চিম সীমান্ত এলাকা ও তালেবানের নিয়ন্ত্রণ থেকে দূরে মূলত পাঞ্জাব প্রদেশেই এগুলোকে রাখা হয়েছে। এই অস্ত্র পাহারায় থাকে প্রায় 10,000 পাকিস্তানি সৈন্য ও গোয়েন্দা। পাকিস্তান দাবি করে থাকে একেবারে শেষ মুহূর্তে কোড ব্যবহার করে বোমাগুলোকে হামলার জন্য প্রস্তুত করা হবে। ভারতের কাছ থেকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক যে কোনো হুমকি প্রতিরোধ করার মতবাদে পাকিস্তানের পরমাণু প্রণীত। প্রতিবেশী ভারত ও চীনের মতো প্রথমে ব্যবহার নয় এমন নীতি নেই পাকিস্তানের। প্রচলিত বাহিনীতে অনেক বেশি শক্তিশালী ভারতের আক্রমণের মোকাবেলায় পাকিস্তান পরমাণু অস্ত্র প্রয়োগের অধিকার আছে বলে দেশটি মনে করে। পাকিস্তানে এখন স্থল, আকাশ ও সাগর থেকে পরমাণু অস্ত্র নির্মাণের সামর্থ্য রয়েছে।
আমেরিকার নির্মিত F-16A ও ফ্রান্সের মিরেজ জঙ্গি বিমানকে সংস্কার করে এগুলোকে পরমাণু বোমা ব্যবহার উপযোগী করে তুলেছে পাকিস্তান। এসব বিমান ভারতের শহর ও অন্যান্য এলাকায় বোমা হামলা চালাতে পারে। স্থলভিত্তিক হামলা করা যায় ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। চীন ও উত্তর কোরিয়ার নকশায় পাকিস্তান তার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে উন্নত করেছে। হাতফ সিরিজের ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে হাতফ 3 180 মাইল, হাতফ 4 466 মাইল, হাতফ 5 766 মাইল আর হাতফ 6 এর পাল্লা 1242 মাইল। শাহিন ক্ষেপণাস্ত্রের পাল্লা 1708 মাইল। এগুলো ভারতের নিকোবর ও আন্দামানে হামলা চালাতে পারে। সর্বশেষ সংস্করণ বাবর 2 সর্বাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, এর পাল্লা 434 মাইল। এই ক্ষেপণাস্ত্র স্থল ও সাবমেরিন উভয়ই ব্যবহার করা যায়। গত জানুয়ারিতে পাকিস্তান বাবর 3 পরীক্ষা করেছে। এটি পাকিস্তানের পরমাণু সরবরাহ ব্যবস্থাকে সবচেয়ে টেকসই মাত্রা দিয়েছে। পাকিস্তান কেবল ভয় দেখানোর জন্য নয়, পরমাণু যুদ্ধ করার জন্য তার পরমাণু বোমার শক্তি সঞ্চয় করছে। পাকিস্তান ও ভারত স্পষ্টভাবেই এমন এক পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে যা স্নায়ুযুদ্ধের কথাই স্মরণ করিয়ে দেয়। আর এ কারণেই উপমহাদেশের অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি খুবই প্রয়োজনীয়। অপরদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে যে কবিতার কয়েকটি চরণ পাঠ করার কারণে কারাবরণ করতে হয়েছিল নির্বাচনী প্রচারণায় নেমে ঠিক 20 বছর পরে, সেই ময়দানে হাজার হাজার তুর্কি ও কুর্দি জনতার সামনে আবার সেই কবিতা পাঠ করলেন তিনি। কবিতা শুনিয়ে তখনকার সরকারের সঙ্গে বর্তমান ক্ষমতাসীন দলের শাসনের পার্থক্য তুলে ধরেন সবার সামনে। 20 বছর আগে 1999 সালের ডিসেম্বরে ইস্তাম্বুল সিটির মেয়র থাকাকালীন তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর সিয়ারতে তিনি এই কবিতা আবৃত্তি করেছিলেন। তৎকালীন সেকুলার সরকার এই কবিতার মাঝে ধর্মীয় উস্কানি এবং ধর্মনিরপেক্ষতার মাঝে বিভেদ সৃষ্টির অভিযোগ এনে আজকের জনপ্রিয় নেতা এরদোগানকে কারাদণ্ড দেয়। কয়েক মাস কারাভোগ করে অবশেষে মেয়র এরদোগান 2000 সালের মার্চে কারাগার থেকে মুক্তি পান। বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতা এরদোগান আবার বিখ্যাত সেই কবিতাটি শুনিয়ে আবার উজ্জীবিত করলেন ভক্তদের। বহুদিন পর তার কণ্ঠে আবার শোনা গেল, মসজিদ আমাদের ক্যান্টনমেন্ট, গম্বুজ আমাদের হেলমেট, মিনার আমাদের বেয়োনেট এবং মুসল্লিরা আমাদের সৈনিক। এই পবিত্র দল পাহারা দিবে আমাদের দিনকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।